নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মণ্ডল। প্রিয় দর্শক, এই পর্বে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি, বিষয়টা সম্পর্কে ইতিমধ্যে আমরা সবাই অবগত। শুধু আমাদের রাজ্যবাসী নয়, সারা ভারতবর্ষ উত্তাল। যখন সারা ভারতবর্ষ উত্তাল আরজি করের ঘটনাটাকে নিয়ে, শুধু ডাক্তারবাবুরা নয়, শুধু পড়ুয়ারা তো ডাক্তাররাই নয়, সমাজের প্রতিটি অংশের মানুষ, যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, প্রত্যেকেই এই নারকীয় পৈশাচিক ঘটনার বিচার চাইছেন সরকারের কাছে। সেই সময় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কিছু ঘটনা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে সরকারকেই। যে সময় দাঁড়িয়ে সদ্য প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাকে ভিত্তি করে যে আন্দোলন চলছে, তার চালচলন, তার আচার আচরণ, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে যখন একটা বড় আন্দোলন তৈরি হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে তিনি একটা কথা স্বীকার করেছেন। তিনি এই ঘটনার নৈতিক দায় স্বীকার করে তিনি তার চাকরি থেকে এবং তার পদ থেকে তিনি পদত্যাগ করেছেন, নৈতিক দায় স্বীকার করে নিয়েছেন তিনি। সেই সময় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, তার মুখ্যমন্ত্রী, তিনি যে ঘোষণাটা করলেন যে তিনি অনেক দুঃখ পেয়েছেন, তিনি পদত্যাগ করেছেন, তার পরিবারের কথা বললেন, তার বিরুদ্ধে তদন্ত না করে তাকে পুনর্বাসন দেওয়া হলো একটা পুরস্কার স্বরূপ সমপদমর্যাদা সম্পন্ন আরেকটি কলেজের, আরেক ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ তাকে করে পোস্টিং করার কথা বলা হলো। এই নিয়েও, যদিও তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে তখন ঢুকতে পারেননি, পরবর্তীকালে আদালত হস্তক্ষেপ করেছে, আদালতের হস্তক্ষেপের মাধ্যমেই তিনি আর তার পদে যোগদান করতে পারেননি। আদালত তাকে লম্বা ছুটি নিতে নির্দেশ দেওয়া হয়েছে, তাকে ছুটি মঞ্জুর করতে বলা হয়েছে। স্বাভাবিকভাবেই সরকার বাধ্য হয়েছে, স্বাস্থ্য দপ্তর বাধ্য হয়েছে এই আদালতের নির্দেশে তার ছুটি মঞ্জুর করার। এখন বিষয়টা হচ্ছে, লুকোতে চাইছেন কি? আমরা এর আগেও দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের এক নেতা, তিনি যখন তার দুটো তিনটে পদ থেকে ইস্তফা দিয়েছেন, যখন পার্টি তার তৃণমূল কংগ্রেস তার ইস্তফাপত্র গ্রহণ করার পরপরই তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন। তিনি মন্ত্রিসভা নিয়েও কথা বলেছিলেন। ঠিক পরবর্তী সময়ে অনেক নেতা মন্ত্রী তার কাছে পৌঁছে যায় বলে শোনা যায়। পরবর্তীকালে তিনি আবার তার সব ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এখন তিনি আবার মিডিয়ার সামনে এসে কথাবার্তা বলছেন। আসছি সে কথায়, তার কথায় আসব। এখন বিষয় হচ্ছে, এক্ষেত্রেও সন্দীপ ঘোষ ইস্তফাপত্র পেশ করার পর তিনি বাইরে এসে কিন্তু কিছু মন্তব্য করেছিলেন যে আরজি কর ছিল একটা ঘুঘুর বাসা, তিনি নাকি এসে সেই ঘুঘুর বাসা ভেঙে দিয়েছেন, এরকম গোছের মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সামনে। তাহলে কি তার ইস্তফাপত্র যদি গ্রহণ করা হতো, তিনি কি আরও কিছু কথা বলতে পারতেন? আরও কিছু কথা তার মধ্যে রয়েছে যেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই কি তাকে পুনর্বাসন দেওয়া হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে? এই প্রশ্ন তো উঠে আসছে। তাহলে কি লুকোতে চাইছেন, যে প্রশ্নটা বারবার উঠে আসছে বিভিন্ন মহল থেকে? অন্যদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন তদন্ত কাজ চালানোর জন্য আগামী রবিবার পর্যন্ত। কেন এতদিন সময় চাওয়া হলো কেন? তাহলে কি তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্ভাবনা ছিল? তাহলে তথ্য প্রমাণ লোপাটের কোনো চিন্তাভাবনা ছিল? এই কারণে কি রবিবার পর্যন্ত সময় দেওয়া হলো? এমনিতেই তিনি কিন্তু বরাবরই, আমাদের রাজ্য সরকার বরাবরই সিবিআই তদন্তের বিরোধিতা করেছে। আমরা একাধিকবার দেখেছি, এসএসসি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে সিবিআই তদন্তের বিষয়ে কোটি কোটি টাকা খরচা করে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে দৌড়তে রাজ্য সরকারকে। তাহলে এখানে কেন রবিবার পর্যন্ত সময় দেওয়া হলো পুলিশকে তদন্ত করবার জন্য? যদি পুলিশ ঠিকমতো কাজ করতে এগোতে না পারে, তাহলে পরে সিবিআইকে তদন্তভার দিয়ে দেওয়া হবে। রবিবার পর্যন্ত সময় দেওয়া কি তথ্য প্রমাণ লোপাটের কোনো পরিকল্পনা ছিল? যদি এই করে পরিকল্পনা নাই থাকে, আদালতের নির্দেশে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী, সাংসদ, সিপিআইএম নেতা
বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে যখন আদালতে এই মামলাটি ওঠে সিবিআইকে তদন্তভার হস্তান্তর করবার জন্যে, ঠিক বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্যোগেই মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি এই তদন্তভার সিবিআইকে হস্তান্তর করবার নির্দেশ দেন অতি তড়িঘড়ি। রাজ্য সরকার এবং পুলিশ তার কেস ডায়েরি সিবিআইকে হস্তান্তর করতে বাধ্য হয়। তারা তাদের কাজ শুরু করেছেন ইতিমধ্যে। সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে সিবিআই ইতিমধ্যে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে লুকোনোর কথা। সিবিআইকে তদন্তভার হস্তান্তর করবার সঙ্গে সঙ্গেই যে জায়গায় ঘটনাটা ঘটেছিল, যে জায়গাটায় মহিলা চিকিৎসককে পৈশাচিক অত্যাচার করে খুন করা হয়েছিল, নারকীয় অত্যাচার করে খুন করা হয়েছিল, ঠিক তার অপোজিটেই ঘর ভেঙে সংস্কার করবার কাজে হাত দিলেন কেন হাসপাতাল কর্তৃপক্ষ? তাহলে কি সত্যি কি কোনো তথ্য প্রমাণ ওই ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল? সেইগুলো কি লুকোনোর কোনো, লোপাট করার কোনো পরিকল্পনা ছিল হাসপাতাল কর্তৃপক্ষের? এটা শোনা যাচ্ছে সদ্য নিযুক্ত যিনি অধ্যক্ষ, তার নির্দেশেই নাকি এই ঘটনাটা হয়েছে। যদি তার নির্দেশে এই ঘটনাটা ঘটে থাকে, এতদিন যখন ওখানে কোনো চিকিৎসকদের রেস্টরুম বলেন, বিশ্রামাগার বলেন, সেগুলো যখন ছিল না, তাহলে কেন এই ঘটনাটা ঘটার পর এত তড়িঘড়ি কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া? এত তড়িঘড়ি কেন একটা ঘরের দেওয়ালে ভেঙে সংস্কার করবার পরিকল্পনা নেওয়া হলো? এখানে তো প্রশ্ন আসতেই পারে। এখন যে কথা বলছিলাম, ওই তৃণমূল কংগ্রেসের নেতা তিনি বারবার ওই হাত পা নাড়িয়ে কথা বলেন যে নাকি এখানে বিরোধীদের কথা বলার কোনো অধিকার নেই। অধিকার তার একমাত্র তার আছে। ওই যে হাত পা নাড়িয়ে বিভিন্ন অভিনয় অঙ্গভঙ্গি টঙ্গি করে, তার নামে বিভিন্ন অভিযোগ আছে। তিনি জেলও খেটেছেন বেশ কিছুদিন। আমি তার নামটা আর উচ্চারণ করতে চাই না, ভালো লাগে না, এর নাম উচ্চারণ করতে মুখে ভালো লাগে না। এমনই একটা মানুষ তিনি। বারবার বিশেষ করে সিপিআইএম পার্টির কথাই বলেন যে সিপিএমের নাকি কোনো অধিকার নেই। আজ পর্যন্ত সিপিএমের কোনো নেতামন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে? কোনো নেতামন্ত্রীকে এই অপরাধের কারণে জেল খাটতে হয়েছে? না। মিথ্যে মামলায় অনেকে জেল খাটিয়েছে, পরবর্তীকালে ছাড়া পেয়েছে, সেটা পরে আলাদা বিষয়। কিন্তু এই যে নেতা, তৃণমূলের নেতা, বিভিন্ন অঙ্গভঙ্গি করে তিনি বলেন নাকি সিপিএমের অধিকার নেই। অধিকার তার একার আছে। মানে একদম একটা বেহায়াপনার একটা সীমা থাকে। তো একদিকে রাজ্য সরকার প্রত্যেকটা বিষয়ে যখনই আদালতে যাচ্ছে ঠাস ঠাস করে গালে চড় খাচ্ছে, গালটা লাল করে আদালত থেকে ফিরে আসছে। এই হেন ব্যক্তিটাও এই একটা চরম বেহায়াপনার নিদর্শন। এই বেহায়াপনার এরও কোনো সীমা নেই। প্রতিনিয়ত আক্রমণের মুখে পড়ে, সমালোচনার মুখে পড়ে, তীব্র সমালোচনার মুখে পড়ে ওই যে জেলখাটা আসামি যাকে বলা হয় বারবার। এর লজ্জা বলে তো কোনো বস্তু আমরা দেখতে পাই না। এত বড় একটা ঘটনা ঘটেছে, তাকে নিয়ে উনি হাত পা নাড়িয়ে অঙ্গভঙ্গি করে উনি বিভিন্ন রকম কথাবার্তা বলার চেষ্টা করছে। অধিকার কি তার একার? বিরোধীরা কি করবে? আঙুল চুষবে? এই ধরনের ঘটনা ঘটবে আর তথ্য প্রমাণ লোপাটের লক্ষ্যে বিভিন্ন রকম কাজকর্ম করে বেড়াবে। বিরোধীরা কথা বলবে না? সিপিআইএম পার্টি কথা বলবে না? ডিওয়াইএফআই, এসএফআই কথা বলবে না? অবশ্যই বলবে। যেখানে অন্যায় সেখানেই ডিওয়াইএফআই, সেখানেই এসএফআই, সেখানেই সিপিআইএম, সেখানেই বিরোধীরা। লজ্জা রাখবেন কোথায়? এ লজ্জা, রাজ্যবাসীর লজ্জা কোথায় রাখবেন? আজকে স্বাধীনতার পর এই প্রথম রাত জাগছে। স্বাধীনতার ঠিক আগের রাতে, স্বাধীনতা দিবস পালন করবে 15ই আগস্ট, ঠিক তার আগের রাতে মহিলারা তাদের নিরাপত্তার দাবিতে রাত জাগছে রাজ্য জুড়ে। এ লজ্জা কার? রাজ্য সরকারের লজ্জা নেই, এটা আমরা জানি। এ লজ্জা রাজ্যবাসীর লজ্জা। এমনই একটা সরকার আমরা উপহার হিসেবে পেয়েছি রাজ্যবাসী। এই সরকারের এটা রাজ্যবাসীর লজ্জা, যেখানে স্বাধীন একটা দেশে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। যে রাজ্যে পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে পারে না, রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর বিভিন্ন রকম অত্যাচারের ঘটনা আমরা একের পর এক দেখে আসছি। রাজ্যের মহিলারা নিরাপদ নন। আমরা সব শেষ দেখলাম এই নারকীয় পৈশাচিক ঘটনা যেটা ঘটল। একজন কর্মরত চিকিৎসক, তাকেও ছাড়া হলো না। শিখণ্ডী হিসেবে দাঁড় করানোর ওই সঞ্জয়, সিভিক ভলেন্টিয়ার, বারবার ওর নামে উঠে আসছে। সম্ভব? যেভাবে তাকে হত্যা করা হয়েছে, যেভাবে আক্রমণ করা হয়েছে, সম্ভব একার পক্ষে?
তাহলে পরে যে তথ্য উঠে আসছে, আর একটা জিনিস যেটা অবশ্যই বলা প্রয়োজন, সেটা হচ্ছে কিছু ভিডিও কল, কিছু অডিও রেকর্ডিং বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কি এই যে অডিও কল, ওই যে বেহায়া লোকটার একটা অডিও কল বাজারে সোশ্যাল মাধ্যমে ঘোরাঘুরি করছে, তাহলে কি তদন্তর গতি প্রকৃতিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা ওই বেহায়াপনার লোকটার? তাহলে কি এই কল রেকর্ডিং বাজারে ছেড়ে দিয়ে তদন্তের বিষয়টাকে যাতে অন্যদিকে মোড় নেয় সেই পরিকল্পনা? এটাও আমরা শুনেছি। এক্ষেত্রেও দেখা যাচ্ছে একজন প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, তার ছেলের নামও উঠে আসছেন, তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক, তার ছেলের নামও উঠে আসছে বিভিন্নভাবে। এখন বিষয়টা হচ্ছে এই সমস্ত তদন্ত গতি প্রকৃতি ঘুরিয়ে দেওয়া, তথ্য প্রমাণ লোপাটের কোনো পরিকল্পনা ছিল কি না, এই বিষয়ে আমার প্রশ্ন থাকলো আমার দর্শক বন্ধুদের কাছে আপনারা জানাবেন যে কোন উদ্দেশ্যে, কী কারণে সন্দীপ ঘোষকে, যিনি স্বইচ্ছায় তার পদ থেকে এবং তার চাকরি থেকে রিজাইন দিলেন, তাকে পুনরায় আবার নতুন আরেকটি কলেজে, অন্য আরেকটি কলেজে তাকে পুনর্বাসন দেওয়া হলো। আমি বলবো তাকে পুরস্কার স্বরূপ আরেকটি কলেজের অধ্যক্ষ করে দেওয়া হলো, মেডিকেল কলেজের, যদিও সেখানে ঢুকতে পারেনি, প্রথমেই বললাম। পরবর্তীকালে যখনই সিবিআইকে তদন্তভার হ্যান্ড ওভার করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে জায়গায় ঘটনাটা ঘটেছে, ডাক্তারকে মারা হয়েছিল, মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে অত্যাচার করে, সেই ঘরের পাশেই হচ্ছে নাকি রেস্টরুম নাকি করবে, সংস্কারের জন্য সেই ঘরের দেওয়াল ভেঙে ফেলা হলো। এই প্রশ্ন রইল দর্শক বন্ধুদের কাছে, আপনারা জানাবেন, আপনাদের মতামত আপনারা জানাবেন, কোন কারণে সন্দীপ ঘোষকে পুনরায় মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে পুনর্বহাল, এবং কোন কারণে এত তড়িঘড়ি সংস্কারের জন্য ঘরের দেওয়াল ভাঙির কাজ চললো, সংস্কারের কাজ চললো। এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে, আপনারা আপনাদের মতামত জানাবেন। যদি আমার কাজকর্ম আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হবে নতুন আরেকটি পর্বের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।